বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ বাহাদুর ইসলাম ইমতিয়াজ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, জাতীয় পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন নাজমুল আলম নাজু, সভাপতি, রংপুর জেলা যুবদল। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে আমেরিকার USTR এর সঙ্গে 1-to-1 আলোচনার সময় আরও ভালো ফলাফল পাওয়ার ব্যাপারে উচ্চ আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমেরিকার সাথে নির্ধারিত বৈঠকের পর আমরা শুল্ক ইস্যুতে আরও অগ্রগতি সম্পর্কে জানতে পারবো। ডক্টর সালেউদ্দিন বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তবে বাংলাদেশের প্রতিনিধি দল আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দপ্তরের সাথে বৈঠক করবে। সেই বৈঠকের পরে বিষয়টি বিস্তারিতভাবে জানানো যাবে। তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট এমন চিঠি প্রায় 14টি দেশের কাছে পাঠিয়েছেন, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এরপর যে তথ্যটি তা হচ্ছে, গত 3টি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে সেসব পক্ষপাত দুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেছেন, সারা দেশে সচেতনতামূলক প্রচারণা শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং তার সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। তখন তিনি এই কথাগুলি বলেন এবং কানাডার হাই কমিশনারকে এই বিষয়ে জানান। এবং CEC বলেন, এই পর্যন্ত আমরা যেসব সেক্টরের প্রস্তুতিমূলক কাজ হাতে নিয়েছি তা হাই কমিশনারকে অবহিত করা হয়েছে। AI অপব্যবহার রোধে কাজ করার কথাও তাদের জানানো হয়েছে, অর্থাৎ কানাডার হাই কমিশনারকে। CEC বলেন, মিস ইউজ অফ AI আমাদের জন্য হুমকি, এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কানাডা। আরেকটি তথ্য তা হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি। গণতন্ত্রের চর্চা পাকিস্তান আমল থেকে এখানে হয়নি। খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল, তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গিয়েছি। মঙ্গলবার বাংলা একাডেমিতে সিভিল ডিসকোর্স ন্যাশনাল 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন যে, বর্তমান প্রজন্ম এখন আমাদের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে। অনেকে বলেন যে এখানে কিছু হবে না, এটা সঠিক নয়। আমি অত্যন্ত আশাবাদী অনেক কিছু হবে এবং বাংলাদেশ অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। মির্জা ফখরুল আরও একটি কথা বলেন, তা হচ্ছে, তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে। এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে আনিসুল ইসলাম মাহমুদ, ABM রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের সম্পূর্ণ বেআইনিভাবে দলের নেতাদের সব পদ পদবি থেকে অব্যাহতি দিয়েছেন। তারা GM কাদেরের সিদ্ধান্ত মানেন না, তারা দলের কাউন্সিলে অংশ নেবেন। মঙ্গলবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন জাপার সব পদ পদবি থেকে অব্যাহতি পাওয়া এই 3 জ্যেষ্ঠ নেতা। সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হককে সোমবার দলীয় সব পদ পদবি থেকে অব্যাহতি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অন্যদিকে শামীম হায়দার পাটোয়ারিকে দলের মহাসচিব ঘোষণা করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহে মোট 11 জন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। আমি শুরুতে একটু বাহাদুর ইসলাম ইমতিয়াজ আপনার কাছে আসি। আমরা যে দেখতে পাচ্ছি জাতীয় পার্টিতে আবারও ভাঙন, এই যে ভাঙন কোন ইস্যুকে কেন্দ্র করে, আসলে কি বিষয়গুলো যদি একটু বলতেন, কেন আবারও ভাঙনের মুখে জাতীয় পার্টি? ধন্যবাদ TVN24 আজকের এই আলোচনা সভার আশফাক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার সহ আলোচক, আমার প্রিয় রংপুরবাসী, রংপুর ভাই নাজু ভাই। আমি আপনি যে প্রশ্নটা করছেন, আসলে জাতীয় পার্টি ভাঙছে এই কথাটা আমরা মানতে রাজি না। কেন রাজি না? দেখেন, 24শে জুলাইয়ের পর আমাদের বাংলাদেশে ছাত্র জনতা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করছে,
সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে পালিয়েছেন এবং তারা তাদের এমন অবস্থায় তাদের পরাজিত হয়েছে যে ভবিষ্যতে আর কোনোদিন আমার মনে হয় এই দেশের রাজনীতি তারা আসতে পারবে না। আর ঠিক সেই সময় ছাত্র জনতার যে একটা আশাকাঙ্ক্ষা, তার মধ্যে কিন্তু সংস্কার একটা বিষয়। সংস্কার বলতে আমরা কি বুঝি? সংস্কার বলতে শুধু রাষ্ট্রীয় কাঠামো বা রাষ্ট্রীয় যে সমস্ত দপ্তরগুলো আছে সেগুলাই না। আমি মনে করি এই সংস্কারের মধ্যে যার যার দলের, প্রতিটা দলেরই সংস্কার করা উচিত। কারণ দলের মধ্যে গণতন্ত্র থাকতে হবে, দলের গঠনতন্ত্র অনুযায়ী দল চলবে, দলের একটা নিজস্ব গতি থাকে, আদর্শ থাকে, উদ্দেশ্য থাকে। কিন্তু দীর্ঘদিনে এই দেশের রাজনীতিতে কোন রাজনৈতিক দলের মধ্যেই এই জিনিসগুলা পুরোপুরি নাই। সেখানে আমাদের দলের মধ্যে সবচেয়ে বেশি ছিল। আমাদের নেতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ জীবিত থাকতে বারবার উনি আমাদের দলের কিছু নেতা, যারা সব সময় যাদেরকে আমরা মুরব্বী বলতাম এবং যাদের নেতৃত্বকে আমরা প্রাধান্য দিতাম, যাদের আশা ভরসা করে আমরা তৃণমূল রাজনীতি করতাম, কিন্তু উনারা কিন্তু বারবার আমাদেরকে বিক্রি করছেন, আমাদের দলের আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য রাজনৈতিক দলের সাথে ঐক্য করছেন, জোট করছেন, বেচা কিনা হয়েছেন। এগুলা কিন্তু আসলে আমাদের দলের তৃণমূল নেতা কর্মীদের চাওয়া ছিল না। আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, আপনাদের মনে আছে 2014 সনের নির্বাচনে যখন আমাদের নেতা তাকে যখন নাকি তার প্রেসিডেন্ট পার্কের থেকে যখন তাকে সিএমএস এ নেওয়া হলো, তখন এই আজকে যে কয়জন নেতা আমাদের দল থেকে বেরিয়ে গেছে এবং আমাদের নেতা মাননীয় চেয়ারম্যান জাতীয় পার্টির জিএম কাদেরকে যারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং জিএম কাদেরের বাইরে গিয়ে জিএম কাদেরকে মাইনাস করে একটা জাতীয় পার্টি করার যারা সিদ্ধান্ত নিয়েছেন, এই নেতাগুলো আজকে দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরে। সংসদে মুজিবুল হক টুন্নুর একটা বক্তব্য, উনি বলেছেন যে 2014 সনে আমরা হোসেন মোহাম্মদ এরশাদের সাথে বেইমানি করে, শেখ হাসিনার সাথে বৈঠক করে আমরা সেদিন নির্বাচনে গিয়েছিলাম। উনারাই কিন্তু এই কথাটা বলছেন। আসলে সত্যিকার অর্থে এই কয়জন নেতা আমাদের নেতা সাবেক রাষ্ট্রপতিকে ফ্রিভাবে রাজনীতি করতে দেন নাই। ঠিক সেই অবস্থায় আজও পর্যন্ত আমাদের নেতাকে তারা হাত পা বেঁধে তাদের ইচ্ছা মতো, তাদের কথা মতো সবকিছু করতে হবে, পার্টির চেয়ারম্যানের কোনো দায়িত্ব থাকবে না। এমনও আমি শুনেছি আমাদের মাননীয় পার্টির চেয়ারম্যান নিজ মুখেই বলেছে যে আমি একটা বিবৃতি দিব, সেটাও নাকি ওনাদের কাছে পারমিশন নিতে হবে। কেন? 20(ক)(1) ধারা। আরে 20(ক)(1) ধারা কি আছে আপনি ভালো করে পড়েন, আপনি দেখেন 20(ক)(1) ধারা কি। 20(ক)(1) ধারা, আজকে একটা বিষয় আমি বলি, আজকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, এনসিপি নতুন হয়েছে এই দল বলেন, এবং অন্যান্য যে দলই হোক না কেন, প্রত্যেকটা দলের কিন্তু একজন মাতা থাকে, প্রত্যেকটা দলে কিন্তু একজন নেতা থাকে। নেতার আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য কর্মীরা আমরা লড়াই করি। আজকে একটি কথা আপনাদেরকে আমি বলি, আওয়ামী লীগের, আমি যদি ওই কথাটা এভাবেই বলতে চাই, আওয়ামী লীগের আদর্শ উদ্দেশ্য দুইটাই মিথ্যা। কেন? আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নাকি
ওই সুয়াদিতে ভাষণ দিয়ে বললেন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন হয়েছে। তখন উনার পিএ ছিলেন তুফাইল আহমেদ। এই তুফাইল আহমেদ কিন্তু বলেছিলেন স্যার এটা ভুল হয়েছে, 30 লক্ষ না 30,000 হবে। তখন বঙ্গবন্ধু বলছিলেন বলছি তো বলছি 30 লক্ষ 30 লক্ষ। না বাহাদুর ইসলাম ইমতিয়াজ, এগুলো নিয়ে বিতর্ক রয়েছে। জি আপনি যেটি বলছেন এগুলো নিয়ে আসলে জি বলুন। এই যে বিষয়টা তখন কিন্তু দেখেন, তখন আওয়ামী লীগের টোটাল নেতৃত্বের লোকজনই বলল নেতার কথাই সঠিক, নেতার কোনো ভুল নাই। অর্থাৎ নেতা যে একটা মিথ্যা তথ্য দিলেন জাতির কাছে, সেই তথ্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগ 26 বছর তাদের কিন্তু আন্দোলন করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, শেষ পর্যন্ত তারা এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে। অর্থাৎ তারা মিথ্যাকে সত্য প্রমাণ করছে। আওয়ামী লীগ বলে যে আমরা কথাই বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। তাহলে উনারা যে বক্তব্য দেন, উনারা যে মানুষের উদ্দেশ্যে কথা বলেন, সেগুলো তাহলে অবশ্যই সত্য না। কিন্তু আমরা কেন বুঝি না? আমরা কেন বুঝি না? সুতরাং আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, নেতার আদর্শকে মানতে হবে, নেতার নেতৃত্বকে মানতে হবে, দল করতে হলে নেতৃত্বকে মানতে হবে। আজকে যেমন একটা কথা আপনি বলছেন আলোচনার সূচনাতে যে চুন্নু সাহেবরা, আনিস সাহেবরা তারা আমাদের জাতীয় পার্টির সম্মেলনে তারা উপস্থিত হবেন। আরে উপস্থিত হবেন সেটা তো দলের সিদ্ধান্ত, দল কাকে ওখানে ইনভাইট করবে। দলের তো একটা গঠনতন্ত্র আছে, আমাদের গঠনতন্ত্র মোতাবেক দলের যিনি জেলা সভাপতি, সেক্রেটারি, উপজেলা সভাপতি, সেক্রেটারি যাকে মনোনীত করা হয় সেই ওখানে আসতে পারবে, কিন্তু এর বাইরে তো কেউ আসতে পারে না। এখন উনারা তো দলের বাইরে, উনারা বহিষ্কৃত। কিন্তু বাহাদুর ইসলাম ইমতিয়াজ, জি বাহাদুর ইসলাম ইমতিয়াজ, কিন্তু যারা বহিষ্কৃত নেতা তারা তো বলছেন আসলে তারা দায়টা চাপাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ওপর। তারা বলছেন যে জিএম কাদের যা করছেন সেটি আসলে সঠিক হচ্ছে না, তারা তো এমনটাই বলছেন। দেখুন এই ব্যাপারে আমি আপনাদের ক্লিয়ার বুঝাই দিই। আমাদের নেতা বর্তমানে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সাহেব যদি তাদের উপেক্ষা করে 5ই আগস্টের আগে যদি বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন জনসভায় যদি উঠা আন্দোলনের ছাত্র জনতাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি সমর্থন না দিতেন, তাহলে ঠিকই আজকে আওয়ামী লীগের মতো উনাদের আজকে জেলে থাকতে হইতো, না হলে দেশ থেকে পালাইতে হইতো। আমাদের নেতা জিএম কাদের স্যার উনি উনাদেরকে বাঁচিয়ে রাখছেন, উনার উসিলায় ওনারা বাইসে আছে এখনো, কারণ ওনারাই তো দোষী ছিলেন। উনারাই বারবার জিএম কাদেরকে তার হাত ধরে রাখছে, তার মুখ ধরে রাখছে, তাকে ছাত্র আন্দোলনের পক্ষে ওই যে সংসদ থেকে পদত্যাগ করতে দেয় নাই। বাহাদুর ইসলাম ইমতিয়াজ, আমি আবার আসবো আপনার কাছে। জি আমি আবারও আসবো আপনার কাছে। এক সেকেন্ড সকালবেলা মনে করেন তারা মন্ত্রিত্বের অফার নিয়ে আসে যে আওয়ামী লীগ আমাদের 10টা মন্ত্রী দিবে, আপনি যাই পারবেন না, পদত্যাগ করতে পারবেন না। কি রাজনীতিবিদ তারা! এমন কি তাদের ক্যারিশমা যারা নাকি এটুকু জানে না যে সরকারের পতন হচ্ছে? তারা আবার কিসের এত বড় নেতা? তারা তো রাজনীতি করেন নাই, তারা শুধু হলো বাটাবাটি করছে। বাগের এমপি হয়েছে, বাগের মন্ত্রী হয়েছে, তারা কি পাস করতে পারবে? তাদের অবস্থান আছে, তাদেরকে জনগণ পছন্দ করে না। আজকে দলের প্রতিটা নেতা কর্মী তৃণমূল আজকে কিন্তু জিএম কাদেরকে বাহবা দিচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। বাহাদুর ইসলাম ইমতিয়াজ, এই বিষয়ে আরো কথা বলবো, ধন্যবাদ আপনাকে। আমি একটু নাজমুল আলম নাজু আপনার কাছে আসি, আপনার কাছে একটি ভিন্ন প্রসঙ্গে আসি। একটি ঘটনা একটু তুলে ধরি ছোট্ট করে। গত 2 জুলাই পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতাকে দেখা গেছে, এমনকি ওই কাউন্সিলের ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেছেন এক শ্রমিক লীগ নেতা।
কাউন্সিলে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ এবং ডেলিগেটের দায়িত্ব দেয়া নিয়ে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে সেখানে ক্ষোভ দেখা গেছে এবং বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের অনেকে সোশ্যাল প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করেছেন। আওয়ামী নেতাদের আশ্রয়দাতাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। আমি এই ঘটনা দিয়ে যেটি বলতে চাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিভিন্ন জায়গায় কি এই আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসেবে কোনো কোনো জায়গায় বিএনপি কাজ করছে কিনা, সেটি অর্থের বিনিময়ে হোক, সম্পর্কের বিনিময়ে হোক, অথবা সেটা যেভাবেই হোক। নাজমুল আলম নাজু। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আশরাফ ভাই, উপস্থিত বাহাদুর, ইমতিয়াজ ভাই, সকলকে ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটি বৃহৎ সংগঠন এবং যখন একটা জেলা পর্যায়ে সংগঠনের কাউন্সিল অনুষ্ঠিত হয় বা উপজেলা পর্যায়ে যখন একটা কাউন্সিল অনুষ্ঠিত হয়, সেখানে 2000 থেকে 2500 লোকের কাউন্সিলর ডেলিগেট থাকে সেখানে। তো একটা ইউনিয়ন কমিটি কিংবা ওয়ার্ড কমিটিতে 71 সদস্য বিশিষ্ট কমিটি হয়। আর যখন নেতৃবৃন্দ সম্মেলনটাকে বাস্তবায়ন করবার জন্য যে প্রস্তুতি বা যে নেতৃবৃন্দ আসেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে যে সম্মেলনটা সফল করার জন্য যে ব্যতিব্যস্ত থাকেন, এর মধ্যে কখন আসলে কে কিভাবে ঢুকে যায় এটা আসলে বোঝাটা বড় কঠিনই হয়ে যায়। তবে তবে শুধুমাত্র এটা এই দিকটাও ভাবতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড় সংগঠন, বৃহৎ সংগঠন। অনেকেই আছে যারা বিএনপি ঘেঁষা হতে চায় এবং যে সকল লোক বিএনপি ঘেঁষা হতে চাচ্ছে বিগত সময়ে ফ্যাসিবাদের সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিল, তারা আজকে এই বড় বড় সংগঠনগুলোর পাশে আসতে চায় এবং যারা পাশে আসতে চায় তাদের দ্বারাই কিন্তু আজকে সারা বাংলাদেশে বিএনপির নামে বদনাম ছড়ানো হচ্ছে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সে কারণে বিএনপিকে, অর্থাৎ আমাদেরকে অত্যন্ত সতর্কতার সহিত চলতে হবে এবং সাংগঠনিকভাবে আরো নজরদারি বাড়াতে হবে। যেমনটা নাজমুল আলম নাজু, আমি একটু প্রশ্ন রাখি আপনার কাছে। আপনি যে কথাটি বললেন যে বহিরাগতদের কারণে অথবা অন্যদের কারণে আসলে বিএনপির নাম খারাপ হচ্ছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কদিন আগেই তিনি বলেছেন যে বিএনপির এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের 4-5 হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে যদি তাই হয়, তাহলে এই বিএনপির এবং বিএনপির অঙ্গ সংগঠনের এই 4 থেকে 5 হাজার নেতাকর্মীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে হলো? জি, আমি সেদিকে আসছিলাম। জি, আজকে সেটাই বলছিলাম যে দীর্ঘ 17 বছরে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ বহুভাবে আজকে নিঃস্ব হয়ে গেছে অনেকে। খুব যে কথাটি বললেন আপনি রিজভী সাহেবের উদ্ধৃতি দিয়ে, আমাদের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আমাদের উদ্ধৃতি দিয়ে বললেন, সেটি বলতে চাচ্ছিলাম যে বিএনপি বা কোন অঙ্গ সংগঠনের, এত বড় একটা সংগঠনের কিছু আমাদের নেতাকর্মী পথভ্রষ্ট বা অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরিপ্রেক্ষিতেই কঠোরভাবে নির্দেশনা যে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, সেই নির্দেশনার আলোকেই কিন্তু সেই সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আইনগতভাবেও ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি একটি বড় সংগঠন, সারা দেশে কিছু না কিছু ঘটছে, তার মানে এই না এটা বিএনপির চেহারা। আজকে স্পষ্টভাবে বলতে চাই যে বিএনপির কোন নেতাকর্মী করছে, এটা করছেন ওটা করছেন, এটা যেমন এটার পার্সেন্টেজ ন্যারো, আবার সাংগঠনিক ভাবে ব্যবস্থা হচ্ছে, আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, এটাও আবার সত্য। কিন্তু আজকে এই পরিবর্তনের পরে আপনি খেয়াল করে দেখবেন, বিগত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা 5 তারিখের পরে এসে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা,
তাদের অপপ্রচার আজকে বিএনপিকে অপপ্রচার চালিয়ে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। আজকে কারা এই কথাগুলো বলছে? যারা 5 তারিখের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের 64টি জেলায় তাদের ছায়াতলেই বসবাস করেছে, তাদের নেতৃত্বেই রাজনীতি করেছে, তাদের রাজনৈতিক পরিচয় বহন করেছে, তারাই কিন্তু আজকে বিএনপির প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী এই অপপ্রচার চালানো হচ্ছে। তার মানে আমরা এটা দায় এড়াচ্ছি না যে বিএনপির কোনো নেতৃবৃন্দ বা কোনো নেতাকর্মী কোনো কিছু করছেন না, অবশ্যই, এবং সেটার জন্য সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এত বড় একটা দলে হতেই পারে কোনো ত্রুটি, সেটির জন্য যদি দল কোনো পদক্ষেপ না নিত, দল যদি কোনো ব্যবস্থা না নিত, তাহলে আপনি বলতে পারতেন যে বিএনপির চেহারাটাই এটা। জি, নাজমুল আলম নাজমুল, জি বলুন, শেষ করুন, আমি একটা বিরতি নিতে যাব। আজই আমরা মনে করি আমরা কিন্তু 17টি বছর অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেও 19 দফার আদর্শকে লালন করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে, সকলের রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা বিএনপি করেছি, রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। আমরা অন্যায়ের কাছে, কারো অপপ্রচারের কাছে আমরা মাথা নত করিনি, করব না ইনশাআল্লাহ। জি, নাজমুল আলম নাজু, আপনাকে ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। বাহাদুর ইসলাম ইমতিয়াজ, আপনিও থাকবেন। একটি ছোট্ট বিরতি নিব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে ইচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি একটু বিরতির পর বাহাদুর ইসলাম ইমতিয়াজ আপনার কাছে যেতে চাই। আমি আপনার কাছে একটি বিষয় একটু তুলে ধরি, সেটি হচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি একটি কথা বলেছেন। সেটি হচ্ছে যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের তাকে মহাসচিব নিয়োগ দিয়েছেন এবং এরপরেই তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। আপা এখন জাপায় ভর করেছে, জাপাতে যে আন্তঃকোন্দল দেখতে পাচ্ছেন এটা সির্ফ মেকি। তার এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন, এই ব্যাপারে কি বলবেন বাহাদুর ইসলাম ইমতিয়াজ? দেখুন, ভিপি নূর বা গণ অধিকার পরিষদ, ওদের যে এক এক সময় এক এক ধরনের মন্তব্য, ওরা কিন্তু নিজেরাই এক এক সময় এক একজনের উপর, কান্দের উপর ভর করে। এই লোকগুলা, বিশেষ করে ভিপি নূর এবং ওদের যে সেক্রেটারি জেনারেল আছে, রাশেদ নাকি নাম, জি রাশেদ খান, এদের যে বক্তব্য দেখেন, এখনই বলতেছে ওরা ডক্টর ইউনূস সাহেব এটা করতে পারে নাই, এইটা করে নাই, এইটা করে নাই, এইটা হয় নাই। আবার বিকালে আরেক জায়গায় বলছেন এনসিপি এই করছে, সেই করছে, উমুক করছে, তুমুক করছে। আবার মনে করেন বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে, আবার বিএনপির পক্ষে কথা বলতেছে, আবার জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলতেছে। আরে একটা বিষয় যদি আপনারা যদি বারবার এদিক সেদিক কথা বলেন, তাহলে তো বাংলাদেশের মানুষ সবসময় একটা নেগেটিভ ধারণা নিয়ে থাকে। আপনাদের আসলে উদ্দেশ্যটা কি? আপনারা আসলে মানুষের কাছে কি মেসেজ দিতে চান? আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে, আপনি মুসাদ্দেদের লোক, মুসাদ্দেদের সাথে সাক্ষাৎ করেছেন, এটা আপনি স্বীকারও করছেন। আপনি কি এই দেশে গন্ডগোল বাজাইতে চান? আপনি কি এই দেশে যুদ্ধ বাজাতে চান? কেন এইভাবে আপনি কথা বলেন? আজকে আমি, যেহেতু উনি নাই, তারপরে আজকে প্রশ্নটা করছেন, আমি বলি, আমাদের শামীম হায়দার পাটোয়ারি সাহেব একজন অত্যন্ত ভদ্রলোক। উনি আগে কখনো রাজনীতির সাথে ইনভলভ ছিলেন না। উনার রাজনীতি শুরুই করছেন হলো এই 2 বার উনি নির্বাচন করছেন, একবার পাস করছিলেন আর একবার ফেল করছেন। উনি তো জাতীয় পার্টির কোনো নীতি নির্ধারক ছিলেন না, উনি তো জাতীয় পার্টির বিষয়ে কোনো কথা বলার তো উনার রাইটই ছিল না। উনি কিভাবে, কারণ সংসদীয় দলের নেতা তো উনি ছিলেন না, সংসদ সদস্যদের নেতৃত্ব উনি দিতেন না। আর আওয়ামী লীগ, তার সাথে যে আমাদের শামীম হায়দার পাটোয়ারিকে নিয়ে
আওয়ামী লীগের সাথে অ্যাড করেন, তাহলে আজকে যারা নাকি এই যে আমাদের দলটাকে যারা এতদিন ভেঙে চুরে খেয়েছে, তাদেরকে যখন দলের থেকে বের করে দিয়েছে, আজকে তাদেরকে কেন বলা হয় না হাসিনার বা আওয়ামী লীগের দোসর? দোসর হলো এখন শামীম হায়দার পাটোয়ারি। আরে আপনারা শামীম হায়দার পাটোয়ারিকে কতটুক চিনেন, কতটুক জানেন? আপনি তো চিনেনই না। বাংলাদেশের মানুষ চিনতে 30 বছর সময় লাগবে। বাংলাদেশের মানুষ চিনতে 30 বছর লাগবে। রাজনীতি তো বহুদিনের বিষয়। রাজনীতিতে আসলাম, একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম, ওরকম বুইপুর সংগঠন কিন্তু অনেক রাস্তাঘাটে পড়ে রয়েছে। সভাপতি থাকলে সেক্রেটারি নাই, সেক্রেটারি থাকলে সভাপতি নাই, ওয়ান ম্যান ওয়ান পার্টি। আপনি এই ছেলেটা তো আসলে আমরা ওনাকে, ওই ছেলেটাকে খুব ভালোই ভাবতাম, কিন্তু আসলে এই ছেলেটা কি জানি না, উনি কি মানে কিসের জন্য যে মানে আবল তাবল কথা বলে, ওনার কথার কোনো পাই না, কোনো আল পাই না, কোনো তার পাই না। কারণ উনার আমার মনে হয় একটা খুব দুঃখ আছে, বড় ধরনের একটা দুঃখ আছে। উনি মাঝে মধ্যে ওনার কথার মধ্যে মানে এই ইঙ্গিতটা পাওয়া যায় যে উনি মনে হয় এই সরকারের অংশীদারি হইতে পারে নাই। এটাই মনে হয় ওনার একটা দুঃখ, আমার মনে হয়। কারণ আমার মনে হয় তার কথাবার্তিতে, কারণ উনি এক সময় বলে এই সরকারে উমুকরে নেয় নাই, উমুকরে নেয় নাই, উমুকরে নেওয়া উচিত ছিল। এই যে কথাগুলো বলে, আসলে তো পাগল হয়ে গেছে। কোথায় যাবে, কার কাছে যাবে? এখন তো কোনো জায়গায় আপনি দেখেন, এই 24-এর নির্বাচনের আগে কিন্তু আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের অফিসে উনি গিয়েছিলেন এবং সেখানে যে বলছিলেন যে আমি আপনাদের দল থেকে নমিনেশন চাই। তখন বলছে যে না, এখানে আমরা নমিনেশন দিতে পারবো না। বেরিয়ে আসা বলছে যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, জিএম কাদের সব খুব ভালো লোক, খুব ভালো মাইন্ডের লোক। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার পায়ে থেকে সালাম করে মায়ের মতো স্বপ্ন দেখছে। শেখ হাসিনা, নুরুর মা আর শেখ হাসিনা একই ব্যক্তি, স্বপ্ন দেখছে। কি না বলছে, বক্তৃতা দিয়া বলছে, জনসভায়, বিভিন্ন মিটিং এ। আর আজকে ও আওয়ামী লীগের দোসর বলে শামীম হায়দার পাটোয়ারিকে। শামীম হায়দার পাটোয়ারি একজন ভদ্রলোক, উনি একজন প্রফেসর, উনার একজন ল একটা ইনস্টিটিউট আছে, সেটা উনি চালায়, ল ইউনিভার্সিটি আছে। জি, বাহাদুর ইসলাম ইমতিয়াজ, আওয়ামী লীগের দোসর। আমি আরেকটি প্রসঙ্গে একটু আপনার কাছে আসি, আমাদের হাতে সময় তো সীমিত। আমি একটু নাজমুল আলম নাজুর কাছেও যাব। বাহাদুর ইসলাম ইমতিয়াজ, যে বিষয়টি নিয়ে নাজমুল আলম নাজুর সাথে কথা বলছিলাম, আপনি একটি ভিন্ন রাজনৈতিক দল করেন, কিন্তু আপনারাও দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতি করেন। নাজমুল আলম নাজু বিএনপির সাথে, যুবদলের সাথে যুক্ত আছেন। এই যে বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগের কথা যেগুলো বলছিলাম, তাদের সংগঠন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আপনি ভিন্ন রাজনীতি করেন কিন্তু রাজনৈতিক দলের সাথে যুক্ত, আপনি কিভাবে দেখেন এই বিষয়টি যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের নামে যে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসে, এই বিষয়টির ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি, আপনার বক্তব্য কি? দেখুন, আমি সাভারের রাজনীতির সাথে সবসময় রিলেটেড, কারণ যেহেতু সাভার আমার নির্বাচনী এলাকা। ভবিষ্যতে নির্বাচন করলে আমি এখান থেকেই করব। সাভারে কিন্তু বিএনপির প্রতিটা স্তরের নেতার সাথে কিন্তু আমার একটা সুসম্পর্ক আছে। আসলে যারা অরিজিনাল নেতা তারা কিন্তু এই সমস্তর মধ্যে থাকে না। তো বিএনপি একটা অনেক বড় দল। বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি এই মুহূর্তে যদি নির্বাচন হয়, তাহলে বিএনপি যে সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা মোটামুটি নিশ্চিত। তবে এই এত বড় দলের মধ্যে যে সমস্ত লোকজনগুলা এই বিএনপির উপর ভর করে চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে, মব করতেছে, বিভিন্ন দখলবাজি করতেছে, স্কুল কলেজের তারা এইটা হইতেছে, সেইটা হইতেছে, ম্যানেজিং কমিটি হইতেছে, এই বিষয়গুলা আমার মনে হয়, যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলতেছেন, কিন্তু আমার মনে হয় ওনার কথাগুলা এই তৃণমূল পর্যন্ত পৌঁছায় না। আর পৌঁছাইলেও মনে হয় এগুলা তারা হয়তো মানে না। আমি জানি না ভবিষ্যতে কি হবে বিএনপি, তবে বিএনপির ধৈর্য ধরা উচিত ছিল। বিএনপি 5 তারিখের পরে তারা এমন একটা, তাদের মধ্যে একটা মনোভাব এসে গেল
যে তারা মনে হয় ক্ষমতায় চলে গেছে। জি, বাহাদুর ইসলাম এই ইমতিয়াজ, ক্ষমতার ভাব নিয়ে আপনি যে কথাগুলো বলছেন আমি ঠিক একই প্রশ্নগুলো নিয়ে একটু নাজমুল আলম নাজুর কাছে যেতে চাই। আমি সময় পেলে অবশ্যই আপনার কাছে আসবো। নাজমুল আলম নাজু, বাহাদুর ইসলাম ইমতিয়াজ যেমনটা বলছেন এই একই কথা কিন্তু অনেকেই বলেন, নিশ্চয়ই আপনি নিজেও শুনেছেন যে 5 আগস্টের পর এমন একটি ভাব বিএনপির অনেকের মধ্যে যে তারা মনে হয় ক্ষমতায় চলে এসেছে, কেন্দ্রের থেকে যে বার্তাগুলো দেওয়া হচ্ছে অথবা সাবধানতা সতর্কতা করা হচ্ছে, তৃণমূলের নেতাকর্মীরা তারা আসলে কতটা শুনছেন অথবা অনেক ক্ষেত্রে শুনছেন না, এই বিষয়টি নিয়ে আপনি যদি একটু বলতেন সংক্ষেপে। আসলে আশরাফ ভাই, বিষয়টা হচ্ছে যে মানে 5 তারিখের পরে ভাব চলে আসছে তা নয়। বিষয়টা হচ্ছে যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পরে যে হাফ ছেড়ে বেঁচেছে ফ্যাসিস্টের হাত থেকে, সেখানেই একটু উৎসাহ। পাশাপাশি যে বাংলাদেশে ভোটের রাজনীতি, যে কথাটা বাহাদুর ইমতিয়াজ ভাই বললেন বা অনেক বিশ্লেষক বলেন, আমরা যারা মাঠ পর্যায়ে রাজনীতি করি আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যে বাংলাদেশে ভোটের রাজনীতিতে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান সাহেব, ভাব নয় এটি, এটি অ্যানালাইসিস, এটা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট অনুযায়ী এই আলোচনাটা আসে। কিন্তু যে কথাটি বললেন যে তৃণমূল পর্যায়ে হয়তোবা চেয়ারম্যান মহোদয়ের বক্তব্যটা যাচ্ছে না কিংবা তারা গ্রহণ করছেন না, আসলে আবারও বলছি যে তা নয়। বাংলাদেশে তো বিএনপি একটি বড় সংগঠন, বৃহৎ সংগঠন। কিছু কিছু ঘটনা হচ্ছে, সেগুলোর ব্যাপারে বিএনপি সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছে, আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছে। সেগুলো পরিমাণে অনেক কম, অনেক মানে যদি আপনি পার্সেন্টেজের হিসাবে আসেন সেটির সংখ্যা অনেক কম। কিন্তু বিএনপিকে কোণঠাসা করবার জন্য এটাকে এমন ভাবে মিডিয়া ট্রায়াল করা হয়, এমন ভাবে প্রচার করা হয়, হ্যাঁ, সেটাকে মনে হচ্ছে যে বিএনপি সব করছে, বিষয়টা এরকম। হ্যাঁ, কোথাও কেউ কিছু করছে না, তাহলে শুধু বিএনপি করছে। তার মানে বাংলাদেশে বিএনপি ছাড়া আর কোনো সংগঠন নাই, বিএনপি ছাড়া বিএনপিতেই মনে হয় সকল ধরনের লোকজন বসবাস করে, তাদের দ্বারাই সব হচ্ছে, তারাই সব করছে। তাহলে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠন নাই, সবাই দুধে দেওয়া তুলসী পাতা। আমাদের চরমোনায়ের পীর সাহেব ফজলুল করিমের মতন আজকে উনি বলেন বাংলাদেশে যদি কমিউনিস্ট যদি এস্টাবলিশড হয়, যদি কখনো কমিউনিস্ট আসে, সেখানে দেখবেন যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করা যাবে, কিন্তু যদি জামাতি ইসলাম বা যদি শিবির আসে, সেখানে বাংলাদেশ তো কখনো কোনোদিনও আর ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। ওনার মুখেই শুনছি বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না, তিনি একজন ফ্যাসিস্ট। আজকে আবার শুনছি যে বিএনপি সবচেয়ে করাপ্টেড দল হচ্ছে বিএনপি, বিএনপির সাথে যাওয়া যাবে না। কিন্তু আজকে যারাই বলছে, সেটা জামাতি ইসলাম বলেন বা যারা যে গোষ্ঠীটাই বলেন, আজকে বিএনপি নিয়ে যে প্রোপাগান্ডা করছে, তাদের অতি ইতিহাসগুলো যদি দেখেন, আজকে আমি মনে করি বাংলাদেশে ফ্যাসিস্টের যে আজকে অবস্থান ছিল বিগত দিনে, সেটিতে যারা তাদেরকে মদত জুগিয়েছে তাদের মধ্যে কিন্তু এই সংগঠনগুলোই আছে। তাদের কোনো না কোনো ভাবে সহযোগিতা, অনুপ্রেরণা, অংশীদারিত্ব সব মিলাই কিন্তু তারাই ফ্যাসিস্টকে প্রতিষ্ঠিত করেছে বলেই আজকে 17 বছর, 15 বছর এবং 16 বছর আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, গুম খুনের শিকার হতে হয়েছে। ছাত্র, কৃষক, শ্রমিক, জনতা, রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের আত্মহতি দিতে হয়েছে, শাহাদত বরণ করতে হয়েছে। যদি আজকে যারা পরিকল্পিতভাবে বিএনপিকে কোণঠাসা করতে চাচ্ছে, সেই সকল সংগঠন সেদিন কিন্তু এই ফ্যাসিস্টদের সঙ্গেই ছিল, সকলেই কোনো না কোনো ভাবে 1986 সাল থেকে শুরু করে অদ্যাবধি। আমি আরেকটু অন্য একটা প্রসঙ্গে আসি, সময় তো সীমিত, এই বিষয়ে তো কথা বললেন। জাতীয় পার্টির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, বাহাদুর ইসলাম ইমতিয়াজ বলছিলেন, আপনি শুনছিলেন। আসলে আপনি ভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত, কিন্তু আপনার এই দীর্ঘ রাজনৈতিক পথ চলায় আপনি বিষয়টি আসলে আপনার অভিজ্ঞতার আলোকে কিভাবে দেখেন? জাতীয় পার্টিতে এখন কি অবস্থা? আগেও জাতীয় পার্টি বহুবার ভেঙেছে, আবারও আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন অথবা সিনিয়র যারা আরো নেতা আছেন তারা আবার তাকে দোষারোপ করছেন অথবা তার উপরে দায় চাপাচ্ছেন। এই সিদ্ধান্ত নেয়া অথবা জাতীয় পার্টির সার্বিক পরিস্থিতি রাজনৈতিক দল হিসেবে আপনার পর্যবেক্ষণ অথবা আপনার বিশ্লেষণ কি বলেন নাজমুল আলম নাজু? আমি আসলে ওইভাবে মতামত দিতে চাই না, তবে জাতীয় পার্টি বাংলাদেশে তো যে কথাটি বলছেন যে ভাঙছে,
আসলে না, জাতীয় পার্টিটা ভাঙাই আছে। হ্যাঁ, বারবার ভাঙছে না, জাতীয় পার্টিটা ভাঙা দিয়েই সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আজকে বাহাদুর ভাই যে কথাটা বললো, ইমতিয়াজ ভাই যে কথাটা বললো যে তারা ফ্যাসিস্টদের দোষ ছিল, তাদের ছিল, তাদেরকে বের করে দিয়েছে, সবই ঠিক আছে। যদি আজকে জি এম কাদের সাহেব তাদের সিদ্ধান্তের বাইরে যেতে পারেননি, এরশাদ সাহেব যখন ছিলেন জীবিত তখন উনিও যেতে পারেননি, তাহলে তো বাংলাদেশে তো জাতীয় পার্টির নিয়ন্ত্রণ নাই। নিজের যদি দলে নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সংগঠনকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তো অত্যন্ত দুঃখজনক, এবং রাজনৈতিকভাবে আরো সংস্কার হওয়া উচিত ওনাদের। জি, এবং আমি আপনার কাছে আরেকটা বিষয় একটু, এই যে আগামী ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের আলাপ আলোচনা আমরা শুনতে পাচ্ছি, আপনারা কতটা আশাবাদী? আপনারা এই বিষয়ে কি জানতে পারছেন, শুনতে পারছেন? একটি ভালো নির্বাচন হবে এই ব্যাপারে সরকারের প্রস্তুতি কতটা দেখতে পাচ্ছেন, অথবা অন্তর্বর্তী সরকারের উপর কতটা আস্থা রাখতে পারছেন আপনারা, নাজমুল আলম নাজু? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় হচ্ছে একটি নির্বাচনমুখী সংগঠন। বিএনপি নির্বাচনমুখী সংগঠন, সে কারণে যখনই ভোট না হোক না কেন বাংলাদেশে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। বাট আজকে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে যে বৈঠকটি হয়, বৈঠকে একটি মোটামুটি ঐক্যমত হয়েছিল যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনের আলোকেই আমরা সেই ডেডলাইন অনুযায়ী আমরা আমাদের নির্বাচনী প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি, এবং আমরা এখনো আশা করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট সময়ের মধ্যেই সংস্কার এবং বিচার কার্যক্রম শেষ করে নির্বাচনের পথে হাঁটবে, এটাই আমরা আশা করছি। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় খুব কম। বাহাদুর ইসলাম ইমতিয়াজ, একই প্রশ্ন আপনার কাছে, যদি 1 মিনিটে বলতেন যে আগামী ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে নির্বাচন নিয়ে আলাপ আলোচনা চলছে, এই ব্যাপারে আপনারা কতটা আস্থা পাচ্ছেন, কতটা আশ্বস্ত হচ্ছেন যে একটি ভালো নির্বাচন হবে? বাহাদুর ইসলাম ইমতিয়াজ। দেখুন, এই প্রশ্নের উত্তরটা আমি দিব। এর আগে নাজু ভাইয়ের সাথে আমি একটু বিষয় করি। এই যে জাতীয় পার্টির মধ্যে নিয়ন্ত্রণ নাই, এই কথাটা আমরাই তো স্বীকার করছি। কেন নাই এটার পিছনে আবার কিছু কারণ ছিল। যেমন বাহাদুর ইসলাম ইমতিয়াজ, আমাদের হাতে সময় একদম শেষ। আপনি যদি 30 সেকেন্ড একটু বলতেন নির্বাচনের বিষয়ে কতটা আস্থা রাখছেন। আমি বলতেছি, আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদরে যেভাবে কোর্টের মাধ্যমে বিভিন্ন মামলা টামলা দিয়ে আওয়ামী লীগ বিএনপির আমল, এটা অস্বীকার করবেন না, 91 বিএনপি ক্ষমতায় এসব আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আওয়ামী লীগও দিচ্ছে। আর আওয়ামী লীগ সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করছে, দলটাকে ভাঙছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দলের ক্ষতিগ্রস্ত করছে। যাই হোক, আসলে নিয়ন্ত্রণ নাই, ঠিক আছে। এখন জিএম কাদের, হোসেন মোহাম্মদ এরশাদ পারেননি। উনি দুঃখ করে বলতেন যে আমি শৃঙ্খলবদ্ধ, আমি মুক্তভাবে নির্বাচন করতে পারি না, মুক্তভাবে চলতে পারি না। এটা অবশ্যই আপনারা শুনছেন বারবার। তো এখন এই কাজটা কিন্তু জিএম কাদের করছেন। এটার জন্য কিন্তু ওনাকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, এবং অপরাপর রাজনৈতিক দলগুলাকেও তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে এত বড় একটা সিদ্ধান্ত উনি যে নিচ্ছেন, এটা ধন্যবাদ দেওয়া উচিত। যাই হোক, এখন যে কথাটা বলছেন নির্বাচন নিয়ে, আসলে নির্বাচন কবে হবে, কখন হবে, যদিও আমরা একটা ডেডলাইন পাইছি যে ফেব্রুয়ারিতে হবে, কিন্তু এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই ধরনের কোন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এখনো সন্দেহ আছে। জি, নির্বাচন হওয়ার কোন লক্ষণ আমরা দেখছি না। কেন দেখছি না? একদিকে লন্ডনে তারেক জিয়ার সাথে যখন সাক্ষাৎ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, সেদিন কিন্তু উনি ক্লিয়ার বলেন নাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন। উনি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, তবে এর আগে সংস্কার এবং বিচারের কাজগুলা করতে হবে। এখন আমি তো এগুলার কোনোটারই কোনো পাচ্ছি না, এই সিউরিটি পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ বর্তমানে রাজনৈতিক যে অবস্থা, আজকে দেখে বাহাদুর ইসলাম ইমতিয়াজ, আমাদের সময় আজকে শেষ। আমি আন্তরিকভাবে দুঃখিত। নিশ্চয়ই অন্যদিন আপনার সাথে আবারও কথা হবে এবং আপনার কথাগুলো আপনি আরো স্পষ্টভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে পারবেন। বাহাদুর ইসলাম ইমতিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং নাজমুল আলম নাজু, আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।